সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি এনটিভি সাপ্তাহিক এসএমসি আয়োজিত স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক আয়োজন গর্ভকালীন পুষ্টি সেবা। আমাদের এই এসএমসি আয়োজিত অনুষ্ঠানে আমরা কিন্তু স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং এই আলোচনায় আরও অংশগ্রহণ করে থাকেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণ এবং পাবলিক হেলথ এক্সপার্টগণ। সুপ্রিয় দর্শক, আমি নুসরা জান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গর্ভকালীন পুষ্টি সেবা। গর্ভাবস্থায় একজন গর্ভবতী মায়ের সুস্বাস্থ্য সুনিশ্চিত করার জন্য কি কি বিষয়ের প্রতি আসলে আমাদের নজর দেওয়া উচিত, সে সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষ অতিথি। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিয়ে আমাদের সেই অতিথিদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ ঢাকা। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে আরও একজন বিশেষ অতিথি রয়েছেন। তিনি হলেন বাংলাদেশের স্বনামধন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং এসএমসির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও তসলিম উদ্দিন খান। স্যার, আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। স্যার, যেটা আমরা বলছিলাম প্রথমে, যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গর্ভকালীন পুষ্টি সেবা। আমরা কিন্তু সকলেই কম বেশি চাই যে একজন গর্ভবতী মা যেন গর্ভাবস্থায় সুস্থ থাকেন, কেননা একজন সুস্থ মা মানে সুস্থ শিশু তিনি জন্ম দিতে পারবেন। এক্ষেত্রে পরিবারের যেরকম ভূমিকা রয়েছে, সেই সাথে কিন্তু সামাজিকগতভাবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে, দায়বদ্ধতা রয়েছে। হেলথ সেক্টরের কিন্তু বিশেষ একটা ভূমিকা এক্ষেত্রে নিশ্চয়ই রয়েছে। তো এই হেলথ সেক্টর বা স্বাস্থ্য অধিদপ্তরের কথা যদি আমরা বলি, তাদের কাঠামোগত যে উন্নয়ন, সেটি কিন্তু অনেকটাই নির্ভর করে স্বাস্থ্য অর্থনীতির উপরে। সুতরাং আমি স্বাস্থ্য অর্থনীতিবিদ হিসেবে সৈয়দ আব্দুল হামিদ স্যার, আপনার কাছে একটু জানতে চাই, বাংলাদেশে এই স্বাস্থ্য ব্যয় এবং এই যে দারিদ্রতার যে পারস্পরিক একটা সম্পর্ক রয়েছে, সে সম্পর্কে আপনার মতামত আসলে কি? দেখুন, আপনি যেরকমটা বলছিলেন যে স্বাস্থ্য ব্যয়ের সাথে দারিদ্রতার একটা সম্পর্ক রয়েছে, তার মানে স্বাস্থ্য ব্যয় যদি বেশি হয় তাহলে দারিদ্রতা বাড়ে। এবং কাদের দারিদ্রতা বাড়ে? এখানে যারা দরিদ্র তারা আরও অতি দরিদ্রতায় পতিত হয়, এবং যারা দারিদ্র না বা দারিদ্র সীমার কাছাকাছি, আমরা নেয়ার পর যাদেরকে বলি, তারাও দারিদ্র সীমায় পতিত হয়। বাংলাদেশে যদি পরিসংখ্যান দেখি, তাহলে আমরা যদি 100 টাকা স্বাস্থ্যের জন্য ব্যয় করি, সেই 100 টাকার ভিতরে প্রায় 69 টাকা আমাদের কিন্তু নিজস্ব ব্যয়, মানে প্রাইভেট ব্যয় বা আউট অফ পকেট পেমেন্ট আমরা বলে থাকি আর কি। এবং এই যে বিশাল ব্যয়টা, দ্যাট মিনস 100 টাকার মধ্যে 100%-এর ভিতরে 69% হচ্ছে যে আমাদেরকে ব্যয়টা বহন করতে হচ্ছে। এটা কিন্তু অনেক পরিবার সেটা করতে পারে না। এবং করতে গিয়ে যেটা হয়, যারা করছে তাদের যেটা হচ্ছে সেটা হলো তাদের প্রায় 5 থেকে 6% পরিবার দারিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে। এটা কিন্তু হিউজ। এরা কিন্তু দারিদ্র না, দরিদ্র পরিবার না, তারা দারিদ্র সীমা নিচে নেমে যাচ্ছে 5 থেকে 6%। আর যারা দরিদ্র অলরেডি, তারা কিন্তু হয় আরও বেশি দরিদ্র হয়ে যাচ্ছে, হয়তো দরিদ্র আমরা যেটা বলি, অথবা অনেকে কিন্তু স্বাস্থ্যসেবাটা নিতে পারছে না। তার মানে এখানে আমাদেরকে রাষ্ট্রকে চিন্তা করতে হবে যে 5 থেকে 6% পরিবার, এটা যদি তারা স্বাস্থ্যের ব্যয় বহন করার জন্য দারিদ্র সীমায় পতিত না হতো, তাহলে কিন্তু আমাদের পভার্টি যে হিসাবটা আমরা দেখতে পারি, ন্যাশনাল পভার্টি, সেটা হয়তো এখন আরও অনেকটা কমে আসতো, আমরা হয়তো সিঙ্গেল ডিজিটে চলে আসতে পারতাম। তাহলে এখানে রাষ্ট্রকে কার্যকারী পদক্ষেপ নিতে হবে যে কিভাবে এই মানুষকে এই স্বাস্থ্য ব্যয় থেকে তার আউট অফ পকেট পেমেন্ট কমানো যায় এবং দারিদ্রতে যেন পতিত না হয়। আপনি বলছিলেন কিছু পদক্ষেপ যদি রাষ্ট্র নিতে পারে, সেই পদক্ষেপগুলো আসলে কি কি হতে পারে? দেখুন, এখানে আমরা যদি এটাকে বিশ্লেষণ করি, যে এই যে স্বাস্থ্য ব্যয়ের যে বড় অংশটা পকেট থেকে দিতে হচ্ছে, সেটার একটা বড় ব্যয় কিন্তু হচ্ছে আমাদের এই ওষুধ, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের জন্য হচ্ছে। তো সেই জায়গাটা আমাদের একটা নিয়ন্ত্রণ করা দরকার। এখানে আমি যেটা মনে করি সেটা হলো যে আমাদের ডিজিডিএ যেটা আছে, ওষুধ প্রশাসন, তাদের একটা বড় ভূমিকা রাখার সুযোগ আছে। ডিজিডিএ এখন যে অবস্থায় আছে, তার একটা অধিদপ্তর, সেটাকে একটা অথরিটি বা শক্তিশালী কমিশনে রূপান্তরিত করে তারা যদি কার্যকারী পদক্ষেপ নিতে পারে তাহলে হবে। অন্যদিকে যেটা, সেটা হলো ওষুধ নিয়ন্ত্রণের জন্য, ওষুধের দাম নিয়ন্ত্রণের জন্য আমাদের ইন্ডিয়াতে কিন্তু ওদের ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি একটা আছে। আমাদের ওই রকম একটা অথরিটি দরকার যারা ওষুধের দাম নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। অন্যদিকে আমাদের যেটা হচ্ছে সেটা হলো সরকারি হসপিটালে আমরা নেটওয়ার্কটা আমাদের ভালো, কিন্তু সেই নেটওয়ার্কটা ফাংশনাল না। এই নেটওয়ার্কে দেখা যাচ্ছে যে ডাক্তারের
স্বল্পতা যেরকম আছে, নার্স সহ অন্যান্য সাপোর্ট স্টাফের স্বল্পতা আছে, সার্বিকভাবে হেলথ কেয়ার প্রোভাইডার যারা রয়েছে সেখানে আছে, আবার ওষুধ যেগুলো আছে সেটা স্বল্পতা আছে, এবং সবচেয়ে বড় স্বল্পতা যেটা সেটা হচ্ছে আমাদের ডায়াগনস্টিক সেবাটা একদমই অপ্রতুল। সো এই জায়গাগুলোতে কিন্তু সরকারের যথেষ্ট টেক কেয়ার করা দরকার আছে। এখানে আমি যেটা মনে করি সেটা হলো ডায়াগনস্টিক সেবার জন্য হয়তো আমাদের ভাবতে হবে যে সরকারিভাবে ডায়াগনস্টিক সেবা দেওয়া যাচ্ছে না, তাহলে এখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে ডায়াগনস্টিক দেওয়ার সুযোগ আছে কিনা, কারণ ডায়াগনস্টিক সেবাটার জন্যই কিন্তু মানুষকে, একটা বড় অংশের মানুষকে কিন্তু বাইরে থেকে নিতে হচ্ছে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে, সেখানেও খরচ করতে হচ্ছে। আর ওষুধ যেটা সেটা হলো সরকারি হসপিটালে যদি ওষুধের যে পরিমাণ ওষুধ দরকার সেই পরিমাণ ওষুধের যদি সাপ্লাই নিশ্চিত করা যায় তাহলে সেখানেও কিন্তু একটা বড় অর্থাৎ অনেকগুলো বিষয়ের প্রতি আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে। স্যার আপনার কাছে আরো বিস্তারিত জানবো, এখন একটু তসলিম স্যারের কাছে জানতে চাই যে বাংলাদেশে গর্ভবতী মহিলাদের আসলে এই গর্ভকালীন পরিকল্পনাটা কেমন হওয়া উচিত, এবং সেই সাথে আপনার কাছে আরেকটু জানবো এই যে সার্বিক পরিচর্যা যেটি দরকার সেটি ঘর থেকে হোক এবং স্বাস্থ্যর যে সেক্টরগুলো রয়েছে সেখান থেকে হোক, সেটা আসলে কীরকম হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? দেখেন, আপনি একটা যে প্রশ্নটা করেছেন সে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একজন গর্ভবতী মা তার যে পরিকল্পিতভাবে তার সন্তান প্রসব হয় সেই জন্য কি কি কর্মসূচি বা কিভাবে এগুতে হবে তার। দেখেন, গর্ভকালীন যে বিষয়টা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারের জন্য। একজন নবগত শিশু আসবে এবং এটার সাথে মায়ের স্বাস্থ্যর সাথে জড়িত, তো সেই জন্য যে কাজটা করতে হবে এটার মধ্যে সবাইকে এনগেজ করতে হবে, পরিবারের প্রতিটা সদস্য এর সাথে ওই গর্ভবতী মায়ের সেবার জন্য, গর্ভবতী মাকে একটু বিশ্রাম দেওয়ার জন্য সেটা কিন্তু সবাই প্রচেষ্টা চালাবে এবং সেইভাবে একটা ভূমিকা রাখবে। সেটা তো গেল একটা দিকে। গর্ভবতী মা যে খাবারটা খাবে সেটা সুষম খাবার হওয়া দরকার, কারণ সে একজন না, তারা দুজনে খাবার খাচ্ছে, সেদিকেও দৃষ্টি দিতে হবে যাতে করে ভালোভাবে ব্যালেন্স ফুড খেতে পারে, সেইটার দিকে পরিবারের সদস্যদের নজর দিতে হবে। দ্বিতীয় কথা হলো যে এই গর্ভবতী মাকে যাতে করে এএনসি সার্ভিস দিতে পারে, 4টা প্রসব পূর্ব সেবা যেটা খুবই এসেনশিয়াল মিনিমাম, সেইটা কিন্তু সেই সেবা কিন্তু এনশিওর করতে হবে। এটাও পরিবারের সদস্যদেরই তাকে হেলথ সেন্টারে নিয়ে যেতে হবে। তারপরে আরেকটা দিক হলো তার যে প্রসব যেখানে হবে সেটা কিন্তু অবশ্যই কোনো না কোনো স্বাস্থ্যকেন্দ্র হতে হবে। হাউসহোল্ড লেভেলে এখনও 100টার মধ্যে 35টা ডেলিভারি হাউসহোল্ড লেভেলে হয়, যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেটা কিন্তু করা যাবে না কোনোভাবেই। তো সেই যে সেন্টার, সেখানে আগে গিয়ে কোন প্রোভাইডার তাকে এই প্রসব করাবে এগুলো কিন্তু আগে থেকেই নির্ধারণ করতে হবে। নির্ধারণ করতে হবে কিছু একটা ট্রান্সপোর্ট, যাতে করে যে কোনো সময় তার কিন্তু ডেলিভারির সময় হতে পারে, নোবডি নোজ যে কখন, রাত্র মধ্যরাত্র হতে পারে। তো সুতরাং সেই জন্য একটা ট্রান্সপোর্টের অ্যারেঞ্জমেন্ট, সেটা হতে পারে একটা রিক্সা ভ্যান, কিন্তু তার একটা অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে যাতে করে সেন্টারে নিয়ে যাওয়া যায়। পূর্ব পরিকল্পনাটা করা একদম পূর্ব পরিকল্পনা। তারপরে আরেকটা বিষয় হলো কিছু টাকা পয়সা সংগ্রহ করে রাখতে হবে। অনেক সময় টাকা পয়সা থাকে না, কিন্তু আমরা তো জানি না যে ঝুঁকিপূর্ণ গর্ভবতী হলে বা ডিউরিং প্রেগন্যান্সি, ডিউরিং ডেলিভারি দেখা যায় অনেক সময় ঝুঁকি এসে যায়, তাকে সিজারিয়ান করতে হতে পারে, এমার্জেন্সি অবস্ট্রাকটিভ কেয়ার যেটা বলে সেই দিকে নিয়ে যেতে হবে, সেখানে টাকা পয়সার দরকার হবে। তো সেইটাও কিন্তু প্রিপারেশনের মধ্যে থাকতে হবে। এই কাজগুলো যদি করে তাহলে দেখা যাবে যে একজন মা তার এই পরিকল্পিত প্রসব হচ্ছে এবং মা সুস্থ থাকছে, সন্তানও সুস্থ থাকছে। আমি এখন সৈয়দ আব্দুল হামিদ স্যার আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কি মনে করেন যে সরকারি যে রিসোর্সগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা বেসরকারি খাতে যদি বিনিয়োগ করি তাহলে কি এই স্বাস্থ্য খাতকে আরও বেশি আমরা ইমপ্রুভ করতে পারবো বা ভালো কোনো ফলাফল পেতে পারবো? দেখুন, যে এই রিসোর্স সোর্স এবং রিসোর্স ইউজ করার বিশ্বব্যাপী 4 ধরনের মেকানিজম আছে বা পদ্ধতি আছে। একটা হলো যে পাবলিক ফাইন্যান্স, পাবলিক প্রভিশন, একটা হলো পাবলিক ফাইন্যান্স, প্রাইভেট প্রভিশন, আরেকটা আছে প্রাইভেট ফাইন্যান্স পাবলিক প্রভিশন, আর একটা আছে প্রাইভেট ফাইন্যান্স প্রাইভেট প্রভিশন। এর ভিতরে সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে যে পাবলিক ফাইন্যান্স পাবলিক প্রভিশন, আর সবচেয়ে খারাপ যেটা সেটা হলো প্রাইভেট ফাইন্যান্স প্রাইভেট প্রভিশন। দ্যাট মিনস আমার পকেট থেকেই ফাইন্যান্স করতে হচ্ছে এবং প্রাইভেট দিচ্ছে, সেটা অনেকে অ্যাফোর্ড করতে পারে না। তো এখন যদি প্রথমটা যেটা আমরা সবচেয়ে ভালো বললাম যে পাবলিক ফাইন্যান্স পাবলিক প্রভিশন, এটা যদি না করা যায় তাহলে
সেকেন্ডটাই ভালো, যেটা আপনি বললেন যে পাবলিক ফাইন্যান্স কিন্তু সার্ভিসটা সরবরাহ করবে বা সাপ্লাইটা দেবে হচ্ছে যে প্রাইভেট সেক্টরের মাধ্যমে। দ্যাট মিনস এইটাকে আমরা সহজে যেটা বলি সেটা হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে। হ্যাঁ, তো সেখানে ম্যাটার্নাল কেয়ারের জন্য যদি আমরা স্পেসিফিক বলে থাকি তাহলে কিন্তু এখানেও সুযোগ আছে। বিশেষ করে আমাদের এখানে কিন্তু জিপি সিস্টেমটা নাই, জেনারেল প্র্যাকটিশনার সিস্টেম, যেটা গ্লোবালি এটা একটা ভালো পদ্ধতি হিসেবে ইউকেতে আছে, এটা কানাডাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, অনেক দেশে আছে। আমাদের এই সিস্টেমটা নাই। আমাদের এখানে যেটা হয়েছে সেটা হলো সরকারিভাবে ইউনিয়ন লেভেলে আমাদের নানাবিধ ফ্যাসিলিটিস আছে, কিন্তু সেইগুলো ফাংশনাল না। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে এখানে এই সবগুলো সার্ভিস, যেমন ইউনিয়নে আপনার কমিউনিটি ক্লিনিক আছে, তারপরে এফডব্লিউসি আছে, ডিজিএফপির ফ্যামিলি প্ল্যানিংয়ের, আবার ডিজি হেলথের আবার সাব সেন্টার আছে হেলথের, সো ত্রিবিধ প্রতিষ্ঠান এখানে আছে এবং কোনোটা কিন্তু ফাংশনাল না এবং মানুষ এখান থেকে সেবা পাচ্ছে না। যার কারণে তসলিম ভাই যেটা বললেন যে মৃত্যু বাড়তেছে, শিশু মৃত্যু নবজাতক মৃত্যু বাড়তেছে, তাহলে এইটাকে যদি পরিহার করতে হয় আমাদের যেটা দরকার আসলে আমাদের একটা এই যে রুরাল হেলথ সিস্টেমটাকে ঢেলে সাজানোর দরকার। ইউনিয়ন লেভেলে, উপজেলা লেভেলে যে হেলথ সিস্টেম আছে ঢেলে সাজানোর দরকার। তো সেইটার প্রাইমারি ধাপ হিসেবে আমরা যেটা বলি যে এখন যে জেনারেল জিপি সিস্টেম, জেনারেল প্র্যাকটিশনার সিস্টেম চালু করা উচিত। এখন এই জায়গায় কিন্তু আমাদের পাবলিক প্রাইভেটের পার্টনারশিপে যথেষ্ট সুযোগ রয়েছে। দ্যাট মিনস পাবলিক থেকে ফান্ড যাবে, পাবলিক রিসোর্স কিছু ব্যবহার হবে, প্রাইভেট রিসোর্স হবে এবং সেখানে একটা রিস্ক শেয়ারিং মেকানিজম থাকবে এবং সেটার ভিত্তিতে কিন্তু এখানে সুযোগ আছে। সো আমি যেটা মনে করি সেটা হলো যে যেহেতু প্রথমটায় আমাদের অনেক ল্যাকিং রয়েছে পাবলিক ফাইন্যান্স, পাবলিক প্রভিশনে, তো সেই ক্ষেত্রে আমাদের এখন কিন্তু সুযোগ এসেছে এবং বড় একটা প্রাইভেট সেক্টর যেহেতু আমাদের দেশে রয়েছে, তাহলে সেই প্রাইভেট সেক্টরের যে ভালো অংশটুকু আছে, এখানে অনেক বাজে অংশ আছে, আমি বলছি ভালো অংশটুকুকে নিয়ে কিন্তু আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করতে পারি এবং এইভাবে কিন্তু মাতৃ স্বাস্থ্য দিতে পারি। আচ্ছা, বাইরের কান্ট্রিগুলোর মতো যদি আমরা বাংলাদেশে এই জিপি সিস্টেমটাকে যদি আমরা একটু ডেভেলপ করতে চাই, সেটার জন্য আসলে কি কি বিষয়ের প্রতি আমাদের বিশেষভাবে নজর দেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের ইউনিয়ন লেভেলে 3 ধরনের সেন্টার আছে। সেই 3 ধরনের সেন্টার কমিউনিটি ক্লিনিক, একজন প্রোভাইডার আছে সিএসসিপি বলে, আমাদের এফডব্লিউসি আছে, সেখানে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস দেওয়া হয়, সেখানে কিন্তু হেলথ সার্ভিসও দেওয়া হয়, কিন্তু তাদের যে কর্মীর সংখ্যা সেই কর্মীর সংখ্যা কিন্তু কম, পোস্টগুলো ভ্যাকান্ট রয়েছে। আবার যদি বলি কোনো জায়গায় ইউনিয়নে আমাদের হেলথের সাব সেন্টার রয়েছে, প্রায় 1200-1300 ইউনিয়নে হেলথের সাব সেন্টার রয়েছে। সো এই যে ত্রিবিধ তারপর ডুপ্লিকেশন হচ্ছে, এই ডুপ্লিকেশন থেকে কেউ কিন্তু ওখান থেকে সার্ভিস পাচ্ছে না। আমরা যেটা বলছি 3টাকে একত্রিত করতে হবে। হেলথ আর ফ্যামিলি প্ল্যানিং সেবা আলাদা করার দরকার নেই, এটা ইন্টিগ্রেটেড একটা সেবা হবে এবং এখানে জিপি ইনক্লুড হতে পারে। এখন জিপিটা এই সিস্টেমটা রান হবে প্রাইভেট দিয়ে, কিন্তু রিসোর্সগুলো যাবে পাবলিক থেকে এবং সেখানে একজন ডাক্তার থাকবে ইউনিয়নে। আপনি সরকারি ডাক্তার কিন্তু সরকারিভাবে ইউনিয়নে রাখতে পাচ্ছেন না, তাহলে বেসরকারিভাবে সেই ডাক্তারকে যদি নিয়োগ করা হয় তাহলে কিন্তু সেখানে থাকবে এবং ওখানে আমাদের যেটা দরকার, যেহেতু ম্যাটার্নাল কেয়ার, ওখানে কিন্তু আমাদের নার্স দরকার এবং আমাদের মিডওয়াইফার দরকার। আমাদের 24/7-এর জন্য অ্যাটলিস্ট 2জন মিডওয়াইফার এবং একজন নার্স দরকার এবং সেটা কিন্তু এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ জিপি সিস্টেমের মাধ্যমে এটা কিন্তু ওখানে ইন্ট্রোডিউস করা সহজ হবে। আমরা আশা করছি যে আপনি এত চমৎকার করে বলেছেন যে খুব দ্রুতই আমাদের দেশে এই জিপি সিস্টেমটা চালু হবে এই স্বাস্থ্য সেবাটাকে সুনিশ্চিত করার জন্য। আরও জানবো আপনার কাছে, তসলিম স্যারের কাছে এখন একটু জানতে চাই, এই যে সমন্বিত পুষ্টি বা মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট যেটাকে আমরা বলি যে এমএমএস, এই এমএমএসটা আসলে কি এবং গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের পুষ্টি সেবা এবং তিনি যেন সুস্থ থাকে সেটির জন্য এমএমএস এর ভূমিকাটা আসলে কতটুকু? দেখেন, এমএমএস হলো মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট। এর কাজ কিন্তু ছোট না, প্রত্যেকটা নিউট্রিশনে মাইক্রোনিউট্রিশনে এক একটা রোল আছে শরীরের উপরে, ফিজিওলজিক্যাল ব্যাপারে, এবং এটা খুব দরকার। যে কাজটি এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট করে সেটা হলো এখানে 15টা ইনগ্রিডিয়েন্ট আছে, যেমন ভিটামিন এ, ভিটামিন বি আবার 4-5 রকমের, ভিটামিন সি, ডি, ই, আয়রন, ফলিক অ্যাসিড, তারপরে জিঙ্ক, সিলিনিয়াম, এই কপার, এই সব কিছু 15টা ইনগ্রিডিয়েন্টসের সমন্বয়ে যতটুকু দরকার প্রেগনেন্ট মার জন্য সেটা প্রিপেয়ার করা হয়েছে এবং প্রেগনেন্ট মা যদি 180টা ট্যাবলেট খায় তাহলে তার যে নিউট্রিশনের অভাব এটা থাকবে না মাইক্রোনিউট্রিশনে। আরেক দিকে হলো আমরা বলি মাকে ক্যালসিয়াম দিতে হবে, এই 15টার বাইরে ক্যালসিয়াম দিতে হবে, কারণ ক্যালসিয়ামের অভাবে কি হয়, ক্যালসিয়ামের অভাবে সাধারণত দেখা গেছে যে মা যতটুকু তার সুস্থতা থাকা দরকার ততটুকু থাকে না, বিশেষ করে বাচ্চার অস্থিমজ্জা ঠিক মতো ডেভেলপ হয় না। এইটা একটা, আপনি জানেন যে সব থেকে বড় একটা সমস্যা আছে যেটা খিঁচুনি বলে, হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যখন ক্যালসিয়াম কম থাকবে, ডেফিসিয়েন্সি থাকবে এবং
হাইপারটেনশন বেশি হলে তার পরের পরবর্তীতে তার প্রি অ্যাক্লামশিয়া এবং পরে অ্যাক্লামশিয়া গ্রো করে। তো এটা একটা মায়ের জন্য মৃত্যু ঝুঁকি বাড়ায়। তো সেইটাও কিন্তু আমরা চাই না। সেই জন্য বলে কম্প্রিহেন্সিভ নিউট্রিশন মানে হলো ওদিকে 15টা ওই যে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট আর সাথে ক্যালসিয়াম যদি পায়, মার নিউট্রিশনের চাহিদাটা আমরা পূরণ করলাম, মা একটা সুস্থ শিশু জন্ম দেওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু এমএমএস সম্পর্কে আরো অনেকে জানতে চায় আমাদের কাছে যে এই গর্ভকালীন অবস্থায় এমএমএসটা যদি কেউ গ্রহণ করে, ল্যাকটেটিং পিরিয়ডে কি আসলে এমএমএসটা চাইলে গর্ভবতী মা নিতে পারে? কোশ্চেন। ডেফিনেটলি এটা তো ল্যাকটেটিং পিরিয়ডের সময়ও কিন্তু এমএমএস যদি তারা নিয়মিত খায় সেক্ষেত্রে কিন্তু উপকার হবে। আরেকটা ব্যাপার আমি বলতে পারি, ইভেন অ্যাডোলেসেন্ট যখন মেয়েরা, তারাও যদি এটাকে আমরা বলি অ্যাডোলেসেন্টের কথা বলেন অথবা নিউলি ওয়েড যারা, তারা প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং বলি, প্রি প্রেগনেন্সি সার্ভিস এখন একটা খুব পপুলার টার্মিনোলজি, সেখানে যদি আমরা তাদেরকে কাউন্সিলিং করে তারা আগে থেকেই এই মাল্টিপল মাইক্রোনিউট্রিশন পায়, তাহলে নিউট্রিশনের অভাবটা দূর হয়ে সে পরবর্তীতে সন্তান নেবে অনেকটা প্রিপেয়ার থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে যদি এমএমএসটা গ্রহণ করে যেটা আপনি বলছেন, তাহলে এই যে অভাবজনিত অবস্থা সেটিকে আসলে অনেকটাই রোধ করা যাবে। ডেফিনেটলি। এখন আপনি স্যারের কাছে একটু জানতে চাইবো, স্যার তো একজন স্বাস্থ্য অর্থনীতিবিদ, সেই হিসেবে আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি কি মনে করেন যে বাংলাদেশে যে সমস্ত গর্ভবতী মহিলারা রয়েছেন অথবা ভবিষ্যতে যারা গর্ভবতী হবেন, তাদের ক্ষেত্রে যদি সরকারিভাবে কোনো আর্থিকভাবে যদি কোনো সহায়তা করা হয়ে থাকে, যেটিকে আপনি একবার বলছিলেন যে ম্যাটারনাল হেলথ ভাউচার স্কিম, এই ব্যবস্থাটা যদি চালু করা যায় তাহলে মাতৃ স্বাস্থ্যের যে অবস্থাটা সেটিকে কিছুটা উন্নয়ন করা সম্ভব হবে? নিশ্চিতভাবে সেটা হবে। কারণ হচ্ছে যে তসলিম ভাই যেটা বলছিলেন যে আমাদের আসলে সন্তান নেওয়ার ব্যাপারে আমাদের যে প্রস্তুতিটা থাকা দরকার পারিবারিকভাবে, সেটা কিন্তু অনেকের পরিবারে থাকে না। এবং সেটাকে আমরা কিন্তু এই খরচটাকে যে মায়ের এনসি নিতে হবে, তার অতিরিক্ত পুষ্টি দিতে হবে, সেটা অনেক পরিবারের ক্ষেত্রে কিন্তু সেটা পাওয়া সম্ভব হয় না এবং এটাকে বাড়তি খরচ হিসেবে দেখা হয়। আর তারপরে তো রয়েছে যদি ঝুঁকিপূর্ণ কিছু হয় এবং রেগুলার যে 4টা চেক আপ বা 8টা চেক আপ করাতে হচ্ছে সেটার বিষয়। তো এই জায়গাগুলোতে সরকারের নিশ্চিতভাবে দরকার, কারণ জনসংখ্যাই হচ্ছে একটা রাষ্ট্রের মূল সম্পদ। ম্যাটারনাল ভাউচার স্কিম যেটা, এটা একটা সুন্দর প্রোগ্রাম ছিল, কিন্তু আমাদের দেশে আসলে হয় কি, আমাদের ব্যবস্থাপনাগত ত্রুটির জন্য আমরা প্রোগ্রামগুলোকে সাকসেসফুল করতে পারি না। এখানে যেটা হয়েছিল সেটা হলো যে এটা ডিজি হেলথের একটা প্রোগ্রাম ছিল আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, এবং ডিজি হেলথকে সেটা ব্যবস্থাপনা করতে দেওয়া হয়েছে। দ্যাট মিন যারা সার্ভিস দিচ্ছে তারাই এটা অর্থের ব্যবস্থাপনাটা করছে। আমাদের বড় ভুলটা হয়েছে এখানে যদি আমরা আরেকটা বডি তৈরি করতে পারতাম, যেটাকে আমরা এখন বলছি যে ন্যাশনাল হেলথ সিকিউরিটি অফিস বা ন্যাশনাল হেলথ অথরিটি, যেটা ইন্ডিয়া আছে, থাইল্যান্ডে আছে, অনেক দেশে আছে, এরকম যদি একটা স্বতন্ত্র অথরিটির মাধ্যমে যদি আমরা এই ম্যাটারনাল ভাউচার স্কিমটা করতে পারতাম তাহলে খুবই ভালো হতো। আর ম্যাটারনাল ভাউচার স্কিমে যেহেতু সেটা দরিদ্র ফোকাস, এটা সেফটি নেটের একটা ধরেন যে অংশ, কিন্তু আমি এখানে যেটা মনে করি সেটা হচ্ছে যে এই সাপোর্টটা ইউনিভার্সালি হওয়া উচিত, সব মাকেই দেওয়া উচিত, সব মাকে দেওয়া উচিত। হয়তো এখানে ধনী পরিবারের মারা হয়তো এটা নিতে আসবে না, বাট যেটা হয় সেটা হলো সবার জন্য ওপেন থাকলে দরিদ্ররা বাদ পড়বে না। আপনার পরামর্শ হচ্ছে যে সবার জন্য হতে হবে, সবার জন্য হতে হলে হবে যেটা, সেটা হলো কেউ দরিদ্ররা বাদ পড়বে না। তা না হলে যেটা হবে সেটা হলো যে অন্যরা ঢুকে যাবে, দরিদ্ররা অনেক সময় দেখা যাচ্ছে যে এখান থেকে এক্সক্লুডেড হয়ে যায়। তাহলে এই একটা মাত্র স্কিম দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। আমরা চাইবো যেটা, সেটা হলো যে এই সরকার এবং ভবিষ্যতে যে সরকার আসে এই প্রতিটা মায়ের জন্য 50,000 টাকার একটা সেবা প্যাকেজের ব্যবস্থা করবে, এবং সেটা যদি হয় তাহলে কিন্তু মাত্র সামান্য টাকায়, কিন্তু যেটা হবে মাত্র 1500 কোটি টাকায়, এই টাকা দিয়ে কিন্তু আমরা মাতৃ মৃত্যু ঠেকাতে পারবো, শিশু মৃত্যু ঠেকাতে পারবো, এবং আমরা একটা সক্ষম জনসম্পদ দেশ পাবে। হামিদ স্যার এবং তসলিম স্যার, আপনাদের দুজনের কাছে আমি এখন কমন একটা প্রশ্ন করতে চাই এবং জানতে চাই, এই যে আমি বলেছিলাম যে বিডিএইচএস 2022 সালের যে জরিপ, সেখানে কিন্তু বলা হয়েছে যে এন্টিনেটাল কেয়ারের সার্ভিসটা অনেকটাই কমে গেছে, এবং এই ক্ষেত্রে মাতৃ মৃত্যু হার এবং গর্ভস্থ শিশুর মৃত্যু হারটা কমানোর জন্য আমাদের আসলে কি কি ইনিশিয়েটিভ নেওয়া উচিত? তসলিম স্যার যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে এনসি সার্ভিস কমে গেছে সেটা একটা, দেখেন প্রত্যেকটা মার ঝুঁকি আইডেন্টিফিকেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন এই ঝুঁকি আইডেন্টিফিকেশন কিভাবে হবে, সেজন্য আপনারা এনসি সার্ভিস দিতে হবে। দেখেন 5 মাসের সময় আমরা বলি যে
প্রত্যেকটা মার অ্যালবুমিন টেস্ট করা দরকার, যে আপনার ইউরিনে অ্যালবুমিন আছে কিনা, এবং যদি অ্যালবুমিন থাকে সেখানে কিন্তু ওই একটু আগে বলেছি একলামশিয়া হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। তো এখন আমি সেটা কিভাবে জানবো যদি আমি এএনসি সার্ভিসটা মাকে না দেই? দেখেন প্রত্যেকটা জিনিসে তার হাইপার টেনশন আছে কিনা, এটা যদি অনেকেরই প্রেগনেন্সিকালীন সময় যে হাইপার টেনশন হয় সেটার জন্য তো আমার তাহলে তাকে টেস্ট করতে হবে, আমার এএনসি সার্ভিসের মধ্যে তাকে নিয়ে আসতে হবে। সে এমনি ঝুঁকিপূর্ণ আছে কিনা, সে খর্বাকৃতি কিনা, অথবা তার ওয়েট কম কিনা যতটুকু হওয়ার কথা, তাহলে আমি মনে করব মা ঝুঁকি। অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় গর্ভকালীন ডায়াবেটিস হয়ে থাকে। জি জি, সেইটা আছে। তো এইগুলা যদি আমি বের করতে চাই এবং মায়ের ঝুঁকি আইডেন্টিফাই করতে চাই, তাহলে তো আমার এএনসি সার্ভিস নিতে হবে, সেটা এক কথা। তাহলে মাতৃমৃত্যুর ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসবে বলে আমি মনে করি। আরেকটা হলো ইনস্টিটিউশনাল ডেলিভারির কথা বললাম। এই ইনস্টিটিউশনাল ডেলিভারি যদি হয়, দেখেন একটা মা যদি ডেলিভারির মধ্যে ঝুঁকিপূর্ণ হয় আর হাউস হোল্ড লেভেলে থাকে, সে তো প্রিপেয়ার্ড না, সে তো ট্রান্সপোর্টটাও তার প্রিপেয়ার্ড না, কোন সেন্টারে যাবে সেটাও সে জানে না। তখন এই যে মাঝপথে যে সময়, পোস্টপার্টাম হ্যামারেজে বাংলাদেশের মাতৃমৃত্যুর প্রধানত দুইটা কারণ। এটা হামিদ ভাই একটু আগে বলেছেন, একটা হলো পোস্টপার্টাম হ্যামারেজ অর্থাৎ অধিক রক্তক্ষরণ, আর একটা হলো তার খিচুড়ি, যেটা কি টেটেনাসের কথা আমরা বলতেছি। তো এই যে অবস্থা, এই অবস্থা দুটো থেকে উত্তরণ যদি আমি করতে চাই, তাহলে আমার সেন্টারে কিন্তু ডেলিভারি করাতে হবে। এটা গেলো একদিকে। আরেকটা হলো তার যে নিউট্রিশন অভাব, কেন এটা লার্জলি কন্ট্রিবিউট করে মাতৃমৃত্যুর। যদি একটা অ্যাডোলেসেন্ট মেয়ে, সেটা আরেকটা কথা, এবং সে যদি নিউট্রিশনের অভাব থাকে তো নিউট্রিশন সাপ্লিমেন্ট দিতে হবে, অথবা তারে সুষম খাবার দিতে হবে। আর একটা কথা কিন্তু না বললেই নয়, সেটা হলো মাতৃমৃত্যু যদি আমি কমাতে চাই, তাহলে এই কিশোরীদের বিয়ে সেটাকে প্রিভেন্ট করতে হবে। দেখেন 18 বছরের আগে কিন্তু বাল্যবিবাহ 18 বছরের আগে কিন্তু আইনগত নিষেধ রয়েছে, দণ্ডনীয় অপরাধ, কিন্তু এটা বিয়ে হচ্ছে, এটাকেও কিন্তু প্রিভেন্ট করতে হবে। করলে হবে কি, ওই মা, কিশোরী মা যে হয়, 28% মতো কিশোরীর প্রেগনেন্ট হয় এবং তার বাচ্চা হয়ে যায়, এবং তারাই বেশি ঝুঁকিতে থাকে। এই কয়টা বিষয় যদি আমরা ভালোভাবে দৃষ্টি দিতে পারি, আর এই যে হামিদ ভাই যেটা বললেন সেটা হলো এটাকে যদি একটা স্কিমের মধ্যে নিয়ে আসতে পারি, এবং ওখানে কন্ডিশনালিটি থাকবে যে এই তোমার করতে হবে, তাহলে তোমাকে এই 5,000 টাকা হোক বা 10,000 বা 20,000 টাকা দেওয়া হবে, আমার মনে হয় একটা ট্যানজিবল পরিবর্তন আমরা আনতে পারবো। আমরাও আশা করছি। এবং আপনি যেটা বলছিলেন যে আসলে শুধু স্বাস্থ্য খাতের উন্নয়ন করলে চলবে না, ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। হামিদ স্যারের কাছে এখন একটু জানতে চাই, যে বিডিএস এর রিপোর্ট সম্পর্কে আসলে আপনি কি বলবেন? দেখুন, যে বিডিএস এর রিপোর্ট তো ঠিক আছে, কারণ বিডিএস নির্ভরশীল যে পরিসংখ্যানগুলো সেটা আমরা বিডিএসএস থেকে পেয়ে থাকি। এখন রিপোর্টের যে পরিসংখ্যান সেটা তো অ্যালার্মিং, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এনসি যেখানে আমাদের বাড়ার কথা, কারণ এনসি হচ্ছে প্রিভেন্টিভ কেয়ার, মানে সেটা যদি আমি না নিতে পারি তাহলে কোনোভাবে সেফ ডেলিভারি আমার তো হবে না, তাই না? সেটা একটা বিষয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি যে আমাদের ইনস্টিটিউশনাল ডেলিভারি বেড়েছে, তার মানে সেটা হচ্ছে যে আমাদের ইনস্টিটিউশনাল ডেলিভারি বেড়েছে, সেটা হচ্ছে যে সিজারিয়ান অপারেশনটা বেড়েছে, এবং এটা ডেফিনেটলি এইটা একদম তথ্য প্রমাণ সহকারে বলা যায় যে এটার বেশিরভাগ অংশটাই কিন্তু আননেসেসারি বাংলাদেশে সিজারিয়ান অপারেশনের। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এত চমৎকারভাবে আপনারা কিছু পরামর্শ দিয়েছেন। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে কর্তৃপক্ষ যদি আমাদের এই পরামর্শগুলোকে একটু আমলে নেন, আশা করি এই মাতৃমৃত্যু হারটা অনেকটাই কমানো সম্ভব। আবারও ধন্যবাদ জানাচ্ছি দুজনকে, এনটিভির পক্ষ থেকে শুভকামনা। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এসএমসি আয়োজিত স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক আয়োজন গর্ভকালীন পুষ্টি সেবা। আজ এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।